আমি মেনে নিচ্ছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দও জানেন একক নির্বাচন করে বড় কিছু করা সম্ভব নয়। এই বাস্তবতা থেকেই পীর সাহেব অতীতের সব ভুল ভ্রান্তি ভুলে সমঝোতা জোটের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, এই উদ্যোগের পর বাস্তবে আসলে কি ঘটেছে? যা ঘটেছে বাস্তবে, প্রথমত, জামায়াত একক সিদ্ধান্তে কারও সঙ্গে কোনো পরামর্শ না করেই এনসিপি সহ ৩টি দলকে জোটে যুক্ত করে। দ্বিতীয়ত, কোনো আলোচনা ছাড়াই সবার আগে এনসিপিকে আসন নিশ্চিত করে দেওয়া হয়। তৃতীয়ত, এই আসনগুলোর অনেকগুলোই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের চাওয়া ও শক্তিশালী আসন। চতুর্থত, শুরুতেই বোঝা গিয়েছিল এই প্রক্রিয়া ইসলামী আন্দোলনের জন্য ক্ষতিকর হবে। ফলে গৃহপালিত মিডিয়া ও বট সেলিবদের দিয়ে ইসলামী আন্দোলনের নামে ১৫০, ১২০, ১০০ আসনের গল্প ছড়ানো শুরু হয়। পঞ্চমত, নেগোসিয়েশন টেবিলে বলা হল এটি একটি সমঝোতা জোট, কিন্তু মিডিয়ায় প্রচার হল এটি জামায়াত নেতৃত্বাধীন জোট। আসন বণ্টনের বাস্তবতা ষষ্ঠত, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলা হয় ৫০টি আসন দেওয়া হবে, কিন্তু বাস্তবে এর মধ্যে মাত্র ৫টি আসন ছিল উন্মুক্ত, অর্থাৎ হাতে থাকল ৪৪টি আসন। সপ্তমত, এই ৪৪ আসনের মধ্যেও প্রায় ১৫টি আসনে এনসিপির সঙ্গে সরাসরি সংঘর্ষ, আরও ৭টি আসনে নিজেদের লোক বসিয়ে দেওয়া হয়েছে ভেজালভাবে। অষ্টমত, যে আসনগুলো নেগোসিয়েশন টেবিলে ইসলামী আন্দোলনের জন্য নির্ধারিত ছিল, পরবর্তীতে সেগুলোই আবার এনসিপিকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আসলে থাকল কি? ইসলামী আন্দোলন কখনোই বলেনি একক নির্বাচন করে সব উল্টে দেবে। নিজেদের রাজনৈতিক সক্ষমতা জেনেই তো তারা সমঝোতার পথে এসেছে। আলোচনায় ১২০ থেকে নেমে ৭০, শেষ পর্যন্ত ৪৫ আসনে রাজি হয়েছে। কিন্তু এই আসনগুলোও যদি পছন্দমতো ও সম্মানজনকভাবে না দেয়া হয়, তাহলে এই সমঝোতার অর্থ কি? সবচেয়ে বিপজ্জনক বিষয়, ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থী থাকা আসনগুলো তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এনসিপিকে দিয়ে ইচ্ছাকৃতভাবে এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।